নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি সুদেষ্ণা। আজ যার ঘটনা আপনাদের শোনাব, আগরপাড়া থেকে ঘটনা পাঠিয়েছেন নীলের ভালো নাম নিতে বারণ করেছে, তাই শুধু নীলই বলছি। ঘটনাটা এরকম, নীল আর অভিক দুজনেই ছোটোবেলার বন্ধু। একসাথে ছোটোবেলা থেকে একই স্কুলে, একই কলেজে, একই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছে এবং দুজনের ভীষণ একটা হৃদয়ের একটা সম্পর্ক চিরদিনের মতোই আছে। তো যাই হোক, নীলের মাসির বাড়িতে একবার যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তখন ওরা সবে কলেজে পড়ছে। তো আগরপাড়া থেকে মাসির বাড়ি ছিল কসবা অঞ্চলে, দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে। আর আগরপাড়াটা আপেল লাইনে যারা যাতায়াত করেন তারা তো জানেনই, দমদম শিয়ালদার পর দমদম, বিধাননগর, বেলঘরিয়া, সোদপুর, আগরপাড়া এরকম আর কি পরপর আছে। তো সেই আগরপাড়া থেকে দক্ষিণ কলকাতায় আসতে হবে এবং ওরা সবে তখন কলেজে ভর্তি হয়েছে। নীলের মাসির শাশুড়ি মা গত হয়েছেন। তো নীলের মা ছিল অসুস্থ, সেই সময় ওনার খুব একটা ভাইরাল ফিভার টাইপের কিছু একটা হয়েছিল, যেটা নীল জানিয়েছে। মা একদমই উঠতে পারছিলেন না, আর বাবা চাকরির সূত্রে বাইরে ছিলেন। এবার নীলের ঠাকুমা তখন বেঁচে ছিলেন। নীলকে তখন বলেছিলেন, তুই এক কাজ কর, অভিককে সঙ্গে নিয়ে গিয়ে হবিষ্যির জিনিসপত্র দিয়ে আয় মাসির বাড়িতে। এইবারে খুব ভালো। তো নীল প্রথমে একটু ভয় পাচ্ছিল, কারণ ওরা ভীষণ নিরীহ টাইপের ছেলে ছিল। এখনও অনেক বড় হয়ে গেছে, চাকরি বাকরি করছে, কিন্তু জানিয়েছে দিদি ওই সময়টা কিন্তু আমি বেশ ভীতু ছিলাম। কোথাও যেতে হবে ভাবলে আমার কিন্তু ভেতরে একটু কিন্তু হতো। তো যাই হোক, আমাকে অভিকই সাহস দিল যে ভাই যেতে তো হবেই, দেখ এমন একটা ব্যাপার হয়ে গেছে, চল মাসির ও মাসি বলতো, এরা এতটাই বন্ধু যে দুই ভাইয়ের মতো, এর মাসির বাড়ি ওর মাসির বাড়ি, ওর কাকার বাড়ি এর কাকার বাড়ি, এরকম টাইপের। তো অভিক তখন নীলকে বললো, দেখ ভাই যেতেই যখন হবে চল দুজনে চলে যাই, কালকে রওনা দিই, একটু সকাল যাব, আর সেরকম যদি বুঝি রাত্রে আমরা ওখানেই মাসির বাড়িতে থেকে যাব। কারণ তুই তো জানিসই আমি যেদিন যাই আর কি, আমার পক্ষে একটু ধকল নেওয়া কষ্টকর হয়, আর আমি ওখানেই থেকে যাব। দুজনে মাসিকে বলে রাখ, পরের দিন না হয় আমরা সকালে আবার ফিরে আসবো, রাত্রিটা ওখানেই কাটিয়ে আসবো। রাত্রি করে ফেরাটাও ঠিক হবে না, আর আমিও সাহস পাবো না। তো কালকে সকাল আমরা চল বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপরে বেশিক্ষণ তো লাগবে না, কতক্ষণ আর লাগবে, ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। তারপর রেস্ট নিয়ে রাত্রিটা কাটিয়ে আসবো, কারণ বিকেলেই আবার আমি ফিরতে পারবো না। অভিক একটু কি বলবো, একটু ওই বেশি প্যাম্পার পেয়ে আর কি, ও একটু ওই রকম আদুরে ভীষণ কষ্ট সহ্য করতে পারে না। একবার এইটা করলো তো ওরে বাবারে, আবার কালকে করব, দেখা যাবে, এরকম চরিত্রের আর কি ব্যক্তি। হ্যাঁ ঠিক আছে, আমার ছোটো ভাইয়ের মতো। তো যাই হোক, তা নীল বলল, দিদি পরের দিন আমরা সকাল বেরিয়েছি। সকাল বলতে একেবারে ভোরবেলা তো বেরোবো না, 1-2 ঘন্টা তো লাগবে। ওই খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি, অভিক আমার বাড়ি চলে এসেছিলো। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপরে চান করে একেবারে বেরিয়েছিলাম। মাসিদের যেহেতু হবিষ্যি পৌঁছে দিয়ে আসার ব্যাপার ছিল, তো সেসব তো জিনিসপত্র সঙ্গে নিয়ে গেছি, ট্রেনে করেই গেছি। এবং
বেশিক্ষণ লাগেও নি পৌঁছোতে। আমরা পৌঁছে গেছি। মাসিকে বলা ছিল, মাসি তুমি বেশি কিছু করতে যেও না, চিন্তা করতে যেও না, এখন তো জোম্যাটো আছে, অনেক কিছু ফুড ডেলিভারির অর্ডার পাওয়া যায়, আমরা কিছু একটা অর্ডার দিয়ে খেয়ে নেবো খুনি। তো সেই অনুযায়ী মাসিও রাজি হয়ে গিয়েছিলেন, কারণ মাসিরও বেশ ধকল যাচ্ছিলো এবং ওনারও শরীরটা ঠিক যাচ্ছিল না। তো উনি বলেন, ঠিক আছে তোরা তোদের মতো খেয়ে নিস, আমি পে করে দেবো। এই মতোই ঠিক হয়েছিল যে ওরা কোনো একটা ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করে নেবে এবং মাসির বাড়ি রাতটা কাটিয়ে আসবে। মাসির পাড়াতে ওই জায়গাটা কসবাঞ্চলে বেশ ফ্ল্যাট এরিয়া, মানে পুরোনো দিনের বাড়ি খুবই কম আছে, ফ্ল্যাট অঞ্চলই বেশি, প্রচুর ফ্ল্যাট ওই দিকটা। তো যাই হোক, ওই জায়গাটা ঢুকেই না অভিকের বলছে, দেখ কীরকম অদ্ভুত রকমের যেন একটা শান্ত শান্ত লাগছে না, মানে ওদের ভাষায় শান্ত শান্ত। তো বলছে, হ্যাঁ রে কীরকম যেন সব কিছু চুপচাপ, কী ব্যাপার বলতো। বলছে সে ব্যাপার যাই হোক, এখন আগে বাড়িতে তো ঢুকি। তো ওরা মাসির বাড়ি ঢুকলো, ঢুকে যা যা ফর্ম্যালিটিস হয় সেই সব ফর্ম্যালিটিস পালন টালন করলো। মাসির হাতে হবিষ্যের জিনিসপত্র সব দেওয়া হলো। তারপরে যেহেতু গরমকাল ছিল, অভিক বলল, আমার মনে হচ্ছিল আমি আরও একবার চান করি, এই ট্রেনে করে এসছি, কিরম প্যাচ প্যাচে গরম, মানে ঘাম হচ্ছে, ভালো লাগছিল না। সেই সময়টা বেশ ভালো রকম গরম, বোধহয় ওরা যে সময়টার কথা বলেছে, নীল যেটা বলেছে ওটা ছিল জুলাই মাস, আর বেশ গরম পড়েছিল। তো মাসি বলল, ঠিক আছে তোরা এক কাজ কর, যদি ইচ্ছে হয় তোরা আরও একবার স্নান টান করে ফ্রেশ হয়ে নে, তারপরে সময় মতো খাবার অর্ডার দিয়ে নিস, কারণ আজকে তো তোরা বুঝতেই পারছিস আমি তো তোদের জন্য কিছু বানিয়ে রাখতে পারিনি। তা অভিক আর নীল বলে, না না ওই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা আমাদের মতো ঠিকঠাক খেয়ে নেবো। তা একটা সময় পর ওরা খাবার অর্ডার দিয়েছে, খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে গল্প করছে। গল্প করতে করতে অভিক বলছে, আচ্ছা মাসি, তোমাদের বাড়ি যখন আমরা আসছিলাম পাড়াটা এত শান্ত হয়ে আছে কেন, মানে মনে হচ্ছে যেন বেশি রকম শান্ত। মাসি তখন খানিকক্ষণ চুপ করে থেকে বলছে, কিছু না বাবা, বেশি রকম শান্ত ফান্ত ওসব কিছু নয়, হয়তো তোরা একটু এত এতে এসছিস তো তোদের একটু শান্তই লাগছে, তোদের ওদিকেও তো শান্তই থাকে, যে আমাদের পাড়া শান্ত থাকে কিন্তু তোমাদের পাড়াটা যেন একটু বেশি বেশি শান্ত লাগছিল আজকে। কারণ মাসির বাড়ি ওরা এর আগেও অনেকবার গেছে, অভিক গেছে নীলের সঙ্গে, মানে শুধু তখন নীল আর অভিক নয়, নীলের বাবা মা, অভিকের বাবা মা সবাই মিলেই গেছে, এই প্রথম নীল আর অভিক একসাথে দুজনে গেল। তো এইসব কথাবার্তার পর সন্ধেবেলা অভিক নীলকে বলছে, নীল ছাদে যাবি, সন্ধে হয়েছে, বেশ ফুরফুরে হাওয়া ছেড়েছে, বেশ মনটা ভালো হয়ে যাবে। আর এইসব বাড়িতে তো এমনি একটা গুমোট পরিবেশ থাকে, তারপরে আত্মীয় স্বজন আসছে, কেউ কেউ কান্নাকাটি করছে, মানে মাসির শাশুড়ি যে বিশাল বয়স হয়ে গিয়ে মারা গেছেন তা নয়, উনি মোটামুটি মাঝ বয়সেই মারা গেছেন, 65-66 বছর বয়স হয়েছিল। তা নীল বলছে, ভাবলাম সত্যি একটু ছাদে যাই, একটু ফ্রেশ হাওয়া দিয়েছে, সন্ধ্যের মুখটা দুজনে ছাদে বসে থাকবো, একটু গান ফান শুনবো হালকা করে, নিচে তো আর সেটা করা যাচ্ছে না, গুমোট লাগছে। এবার নীল মাসিকে বললো, মাসি আমরা ওপরে যাচ্ছি, ছাদে গিয়ে না একটু মাদুরটা দাও তো, ছাদে নিয়ে গিয়ে বসি, একটু মাদুর পেতে বসে আমরা একটু গল্প করি, নিচেটা ভালো লাগছে না, তোমাদের তো লোকজন বড্ড আসছে আর সব কান্নাকাটি করছে, এসব ভাল লাগছে না দেখতে। তা মাসি বলল যে ঠিক আছে মাদুর নিয়ে ওপরে যা, কিন্তু বেশি সন্ধে অবধি থাকিস না, তাড়াতাড়ি নেমে আসবি। তখন ওরা বললো, কেন? বলছে, না বাবা, যতই হাওয়া বউক যাই বউক,
এরকম বাড়িতে তো রাত্রে বেশি সন্ধে হয়ে গেলে ওপরে থেকো না, তোমরা তো বয়সে ছোট, অত বড় হয়ে যাওনি যে আমি তোমাদের বলবো যে হ্যাঁ ওখানে বসে থাকো, একটু যেই গাঢ় অন্ধকার হবে তোমরা কিন্তু নেমে আসবে, আমাকে যেন ডাকতে না হয়। তখন নীল বলল আচ্ছা, এবং নীল আর অভিক দুজনেই যেটা বলেছে ভীষণ ওবেডিয়েন্ট ছিল। তা নীল আর অভিক গেছে, এবার গল্প করতে করতে ওদের ঠিক খেয়াল নেই একটু বেশি অন্ধকার হয়ে গেছে, হঠাৎ কোণের একটা ফ্ল্যাটের কার্নিশে ওদের চোখ পড়ে। চোখ পড়ার পর দুজন দুজনকে ঠেলাঠেলি শুরু করে। এবার অভিক বলছে, নীল, এই নীল, আমি যা দেখতে পাচ্ছি তুইও তাই দেখতে পাচ্ছিস? নীল বলছে, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তখন বলছে, কি মানে এটা কি বলতো, আমরা কি ঠিক দেখছি? ওরা দুজনে যেটা দেখেছে, একটা মেয়ে ওই কার্নিশ ধরে সরু, মানে কার্নিশটা তো একটু সরু, একদম সাততলার কার্নিশে ওরকম দাঁড়িয়ে আছে। এইবারে ওরা ভালো করে যখন তাকিয়ে আছে দেখছে, হ্যাঁ একটু পরে মিনিট খানেকের মধ্যে চোখের পলক ফেলতে ফেলতে মেয়েটা ধপাস করে লাফ মারল। সেদিন ছিল অমাবস্যা, শনিবার। এইবার নীল আর অভিক প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে দুদ্দার করে মাদুর ফাদুর ফেলে রেখে নিচে নেমে এসছে। নিচে নেমে আসার পর মাসিকে সমস্ত ঘটনাটা জানিয়েছে। মেসোমশাই তখনও ফেরেননি, মেসোমশাই বাইরে বেরিয়েছিলেন, নিমন্ত্রণের ব্যাপার ছিল। এবার মাসিকে সমস্ত ঘটনাটা জানানোর পর মাসি মানে চোখ মুখ থমথমে হয়ে গেছে। যাদের বাড়িতে একজন অলরেডি মারা গেছেন তাদের বাড়িতে এমনিই একটা অন্যরকম পরিবেশ, তারপর যখন নীল আর অভিক্রম দুধ দাঁড়িয়ে ছাদের দরজাটুকু দেওয়ার সাহস পায়নি, মাদুর ফেলে রেখে ছাদের দরজা খুলে রেখে সোজা চলে এসছে মাসির কাছে। এবার মাসি খানিকটা হতভম্ব হয়ে ওদের দিকে তাকিয়ে আছেন। তারপর উনি যেটা প্রথম করলেন সেটা হচ্ছে উনি আগুন জ্বালালেন, লোহা ওদের দেহে ছুঁয়ে দিলেন, আগুন জ্বালিয়ে সেই তাপটা ওদের দিলেন, দিয়ে ওপরে উঠে মাদুরটার ফেরত নিলেন না, সিঁড়ির দরজাটা দিয়ে দিলেন। এবার নেমে এসে বলছে, এবার আরও ভালো করে বল তোরা কি দেখেছিস? বলছে, ওই যে বললাম পড়ে গেছে। বলে, পড়ে গেছে না, মানে কীভাবে দেখেছিস? তখন বলছে, ওই যে সাততলা ওই যে কোণের বিল্ডিংটা, তোমাদের ছাদের যেটা সাততলা কোণের বিল্ডিংটা দেখা যায় একদম কোনাকুনি, ওইখানে সাততলা থেকে ওই কার্নিশ থেকে একটা মেয়ে ধূপ করে নিচে লাফ মারলো। মাসি, ওটা তো তাহলে সুইসাইড কেস হবে, বলো। এইবার মাসি বলছেন, তোরা পরিষ্কার দেখেছিস? বলছে, হ্যাঁ। বলছে, তাহলে তো মাসি এবার পুলিশ আসবে পাড়ায়, বলো। অভিক বলছে। নীল বলছে, মাসি তাহলে কি হবে? আমরা কালকে বাড়ি যেতে পারবো তো? মাসি বলল, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। তোরা যে জিনিসটা দেখেছিস এটা বছর 3 আগের ঘটনা। ওইখানে আজকে তো শনিবার অমাবস্যা, সেদিনও এরকমই একটা দিন ছিল। ওই সাততলার মেয়েটা পড়াশুনো এবং তার সঙ্গে বয়ফ্রেন্ডের কিছু একটা গণ্ডগোল ছিল, সেই জন্য সুইসাইড করেছিল। এবং এটা তোরা আজকে আবার রিপিটেডলি দেখলি। যাই হোক, ভয় পাস না, এগুলো মাঝে মাঝে দেখা যায়। ওই বিল্ডিংটা ওই তলাটায় কেউ থাকে না। ঘরে কি আলো জ্বলছিল? বলছে, না, অন্ধকার ছিল, কিন্তু হালকা আলো একটা বোঝা যাচ্ছিল। একটা মেয়ে ছাদের ওই কার্নিশে দাঁড়িয়ে আর লাফ মারলো, অভিক বলছে। তো মাসি তখন অনেক বুঝিয়ে বাজিয়ে বললেন, তোরা আর বাবা ছাদে যাস না, তোরা এই একতলাতে থাক, দোতলাতেও যেতে হবে না, একতলাতেই রাত কাটা। এবার কোনো রকমে রাত কাটিয়ে খাবার আবার অর্ডার করে খাবার খেয়ে পরের দিন সকালবেলা ওরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থা।
এবং বাড়ি ফেরবার পরে নীল বলছে আমার আর অভিকে দুজনেরই কিন্তু খুব জ্বর এসেছিলো, আমরা খুব ভয় পেয়েছিলাম। তারপরে মাকে মাসি পুরো ঘটনাটা বলেছিল, আর ওইখানে যে এরকম একটা ঘটনা ঘটেছে মাও জানতো, মাসির সাথে তো মায়ের গল্প হয়ই। এবং মাও তখন যা যা করবার ওই একটা মাজারে নিয়ে গিয়েছিল ঝাড়াতে, তো অভিকের মাও গিয়েছিলেন। ব্যাপারটা এইখানেই শেষ হয়ে যায়। কিন্তু ওদের যেটা বক্তব্য বলছে এতদিন পরেও আমাদের ওই ঘটনাটা কিন্তু পরিষ্কার মনে আছে দিদি, মেয়েটা কখন যে এসে দাঁড়ালো খেয়াল করিনি, কিন্তু হঠাৎ চোখ যখন আমাদের গেল দেখলাম একটা মেয়ে ওরকম কারণে এসে দাঁড়িয়ে আছে এবং ধপ করে লাফ মারল। মানে রীতিমতো আমরা পরিষ্কার দেখেছি। তো এই ছিল ওদের জীবনের ঘটনা, ওরা শেয়ার করেছে এবং খুব ভয়ও পেয়েছিল। তা একটা সত্যি ঘটনা, ওরা সত্যি হিসেবেই তো আমরা ধরবো না, ওরা তো রীতিমতো ভয় পেয়েছিল। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন যাদের ভালো লাগছে। অনেকেই আছেন ঘটনা শোনেন, গল্প শোনেন, চলে যান, কিন্তু আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে আপনাদের কাছে নতুন নতুন ঘটনা এবং গল্প এবং রহস্য গল্প নিয়ে আসবার জন্য, আপনাদের শ্রোতাদের পাঠ করে শোনানোর জন্য। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একই চ্যানেলের মধ্যে আপনারা লৌকিক, অলৌকিক, দৈবিক এবং নানা রকম রহস্য গল্প ও উপন্যাস শুনতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগছে, তাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর বেল আইকনটা অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অল বাটনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবং সুস্থ থাকুন। আজ বিদায় নিচ্ছি, আমি সুদেষ্ণা। শুভরাত্রি।